সে কোনোদিনই এই মানুষটার মন গলাতে পারবে না। যার মধ্যে মন বলেই কিছু নেই, সে মানুষের পেছনে অনুভূতি ব্যয় করাটাই বেকার। তার চেয়ে ভালো সে এখান থেকে পালিয়ে যাবে। যেভাবে সম্ভব সে পালাবেই। স্ক্রিনের উপরে ভেসে ওঠা নামটা দেখে সাদরাজ বেশ অবাক হয়। সে তার বিয়ের দিকে চেয়ে বলল, সূর্য আজ কোন দিকে উঠলো বলতো? রাবির খান আমাকে কল দিচ্ছে। তার প্রিয় কথাটা শুনে বেশ অবাক হয়। সাদরাজ কল রিসিভ করে, হেসে বলে, কলটা কি ভুলে এসেছে নাকি খান সাহেব? রাবিরও মৃদু হাসে, বলে, খান সাহেব ভুলে কোনো কাজ করেন না, যা করেন ভেবে চিন্তেই করেন। আচ্ছা, তা হঠাৎ কি ভেবে তোমার আমার কথা মনে পড়লো শুনি? উদ্দেশ্য নিশ্চয়ই ভালো। হ্যাঁ, অবশ্যই। আমার উদ্দেশ্য সব সময়ই ভালো থাকে, কেবল কিছু মানুষ সেটা বুঝতে পারে না। যাক গে সেসব। তোমাকে ইনভাইট করতে কল দিয়েছি। কাল আমার আর মেহুলের রিসেপশন। তোমার ওয়াইফকে নিয়ে সেন্টারে চলে এসো। বাবা, রাবির খান নিজে আমাকে ইনভাইট করছে, তাহলে তো যেতেই হয়। হ্যাঁ, তোমরা এলে আমিও খুব খুশি হব। সাদরাজ হেসে ফোন কাটে। বিয়ের দিকে চেয়ে বলে, রাবির খান তার রিসেপশনের জন্য ইনভাইট করেছেন, তাহলে তো যেতে হবেই। বিয়ে চিন্তিত সুরে বলল। সাদরাজ হাসে, বলে, না না, রাবির খান খুব ভালো করেই জানেন আমার হাতে এখন এমন একটা দামি জিনিস আছে, উনি এখন আর কোনো চালাকি করতে পারবেন না। আর করলেও পাল্টা চাল তো আমি দিতেই পারবো। আমার কাছে তো সেই অস্ত্র আছেই। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ হলো। মেহুল বিকেলের দিকে ঘুমিয়েছিল, এখন তার ঘুম ভেঙেছে। তাই সে ফ্রেশ হয়ে এসে রাবিরকে সে কল দেয়। রাবির কল রিসিভ করলে সে বলে, হ্যালো, আপনি কখন আসবেন? এই তো রওনা দিয়েছি। আচ্ছা আসুন, রাখছি তাহলে। ঠিক আছে। রাবিরের সাথে কথা বলা শেষ করে সে নিচে রান্নাঘরে যায়। রান্নাঘরে তখন কেউ ছিল না। মেহুল ভাবছে কিছু একটা নাস্তা বানাবে, যদিও সে তেমন কিছু পারে না। ড্রয়িং রুম থেকে তখন হাসাহাসির শব্দ আসছিল। রাবিরের কাজিনরা বোধ হয় সবাই সেখানে। সেও তাই ড্রয়িং রুমে যায়। ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা নাস্তায় কি খাবে? সবাই বেছুৎসুক হয়ে পড়ে। তখন একজন বলে, ভাবি, আমি চিকেন ফ্রাই খাবো। তো আবার আরেকজন বলে। ভাবি, ফ্রেঞ্চ ফ্রাই। আবার অন্যজন বলে। ভাবি, আমার জন্য প্লিজ নুডলস বানিও। সবার এত এত খাবারের লিস্ট দেখে মেহুল অসহায়ের মতো ভাবে, কেন সে জিজ্ঞেস করতে এসেছিলাম। তাও সে হেসে বলে। আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি। পরে সে রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে গিয়ে চোখ মুখ কুচকে সে দাঁড়িয়ে থাকে, বিরক্ত হয়ে বলে, ধুর, আমি এত কিছু পারি নাকি? এসব তো রিতা পারতো। ও যে কত রকমের নাস্তা বানাতে পারে, ইস! তখন যদি একটু ওর থেকে শিখে নিতাম, তাহলে আজ আর আমার এই অবস্থা হতো না। মনে মনে ভীষণ আফসোস করে মেহুল। কিছু আলু আর ফ্রিজ থেকে একটা মুরগি বের করে আনলো। চিকেন ফ্রাই করতে পারবে, কিন্তু এই মুরগি কাটতে পারবে না। সে অসহায়ভাবে মুরগির দিকে চেয়ে আছে। তখনই খালা রান্নাঘরে আসেন। মেহুলকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, কি খালা, কিছু রানবেন? মেহুল খালাকে দেখে খুশি হয়, বলে, জি, আমাকে কি তুমি একটু মুরগিটা বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, এক্ষুনি দিতাছি। মেহুল যেন তখন হাফ ছেড়ে বাঁচে। মেহুল রান্না করছিল আর গুনগুন করে গান গাইছিল। যদিও সে খুব একটা খেয়ালে গান গাইছে না, রান্নার প্রতি মনোযোগে সে নিজেও বুঝতে পারেনি যে সে গান গাইছে। হুট করেই তখন পেছন থেকে তার শাশুড়ি এসে বলল, সব জায়গায় গান গাওয়া ঠিক না। মেহুল চমকে পেছনে তাকায়। শাশুড়ি মাকে দেখে সব প্রস্তুত হয়ে পড়ে। বিনয়ের সুরে বলে, না মা, আসলে বুঝতে পারিনি। তার শাশুড়ি মা শক্ত গলায় বললেন, ভবিষ্যতে যেন আর এমন কিছু না হয়। আর তোমাকে রান্নাঘরে আসতে হবে না, বাড়িতে কাজের লোক আছে। পরে আবার আমার ছেলে দেখলে বলবে যে আমি তার বউকে সারাক্ষণ খাটাই। না মা, আমি তো নিজে থেকেই এসেছি। আসলে সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আজকে বানিয়ে ফেলো, তারপর আর বানানোর দরকার নেই। যা লাগবে খালাকে বলবে, করে দিবে। মেহুল মাথা হিলিয়ে বলল। আচ্ছা মা। শাশুড়ি মা চলে যাওয়ার পর মেহুল মন খারাপ করে আবার রান্না আরম্ভ করে। মেহুল সব রান্না করে সুন্দর করে সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে যায়। সবাই তো তার রান্না দেখে অবাক। সবাই হাতে হাতে যার যার প্লেট নিয়ে বসে। মেহুল বলে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি আবার রান্নায় খুব একটা পারদর্শী না।
কিন্তু সবাই খাবার খেয়ে তার বেশ প্রশংসা করে। মেহুল মনে মনে খুশি হয়, বলে, ভাগ্যিস ইউটিউব ছিল, না হলে আজকে তার কি হতো কে জানে। একজন বলে ওঠে। ভাবি ভাইয়া এসেছে তো, যাও ভাইয়াকে নাস্তা দিয়ে এসো। ওমা, উনি কখন এলেন? কিছুক্ষণ আগে, তুমি তখন রান্নাঘরে ছিলে। আচ্ছা, আমি আগে মাকে দিয়ে আসি। না না ভাবি, মামি এসব খান না, ডাক্তারের বারণ রয়েছে। তাহলে মা সন্ধ্যার নাস্তায় কি খান? 1 কাপ রং চা আর 2টো বিস্কুট। আচ্ছা, আমি এগুলো বানিয়ে আগে মাকে দিয়ে আসি। শাশুড়ি মায়ের জন্য নাস্তা নিয়ে রুমে ঢুকতে দেখে রাবিরও সেখানে। মা তখন বলেন, তোমার বউকে বারণ করেছিলাম কিছু করতে, কিন্তু সে নাকি নিজের হাতে আমাদের জন্য নাস্তা বানাবে, তাই আর না করতে পারিনি। দেখি আমার চা দাও, খেয়ে দেখি আমার ছেলের বউ কেমন চা বানায়। মেহুল মৃদু হেসে চায়ের কাপটা মায়ের হাতে দেয়। তিনি চুমুক দিয়ে বলেন, ভালোই হয়েছে, তবে চিনিটা আর একটু কম হলে আরো ভালো হতো। আচ্ছা মা, পরের বার থেকে খেয়াল রাখবো। ঠিক আছে, এখন রাবিরকে নিয়ে রুমে গিয়ে তোমরাও নাস্তা করো, যাও। রাবিরের সামনে নাস্তা রাখতে সে জিজ্ঞেস করে, এত নাস্তা আপনি বানিয়েছেন? জি, খেয়ে দেখুন কেমন হয়েছে। রাবির অল্প অল্প করে সবগুলো ট্রাই করলো, তারপর বলল। সবগুলোই কিন্তু বেশ ভালো হয়েছে। মেহুল হেসে বলল, সত্যি? হ্যাঁ, সত্যি। মেহুলও খায়, তার কাছেও বেশ ভালো লাগে। রাবির পরে উঠে গিয়ে অনেকগুলো বেলি ফুলের মালা এনে মেহুলের কোলের উপর রাখলো। বেলি ফুল দেখে মেহুল প্রচন্ড অবাক হয়ে বলে, আপনি এনেছেন? হ্যাঁ, আসার সময় সিগন্যালে দেখলাম একজন বিক্রি করছেন, তাই আপনার জন্য নিয়ে এলাম। মেহুল হেসে বলে। মনে হয় ওনার কাছে যা ছিল সব নিয়ে এসছেন। রাবিরও তার কথা শুনে হাসে। মেহুল বলে, এবার এতগুলো আমি কি করব? কালকেই তো সব নষ্ট হয়ে যাবে। হয়ে গেলে আবার এনে দেব, সমস্যা কোথায়? এতগুলো আনতে হবে না, 2টো আনলেই হবে। আচ্ছা বাবা, দুটোই আনবো। এখন তাহলে আমায় পরিয়ে দিন। রাবির দুটো মালা নিয়ে 2 হাতে পরিয়ে দিল। মেহুল নাকের কাছে নিয়ে ফুলগুলোর ঘ্রাণ নিয়ে বলল। আহ, শান্তি। রাবির তার দিকে চেয়ে মুচকি হাসে। মেহুল তাকিয়ে বলে, আচ্ছা, কাল তো আপনি আমাকে এত দামি একটা গিফট দিলেন, আজও এত সুন্দর উপহার আনলেন। আপনার আমার তরফ থেকে কিছু লাগবে না? রাবির বলে। আপনি আমার কাছে আছেন, পাশে আছেন, আমার জন্য সেটাই অনেক বড় উপহার। মেহুল মৃদু হেসে বলে, তাও আমি আপনাকে একটা উপহার দিতে চাই। আপনি দিতে চাইলে আমি অবশ্যই নিব। মেহুল তখন রাবিরের দিকে একটু এগিয়ে যায়, আর একটু এগোতেই রাবির ভ্রু কুচকে বলে। কি ব্যাপার? মেহুল বলে, কিছু না। এ বলেই সে টুপ করে রাবিরের গালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। রাবির তো তার এই কাজে পুরো বোকা বনে যায়। সে বড় বড় চোখে মেহুলের দিকে চাইতেই মেহুল লজ্জা মাখা হাসি দিয়ে বলে, এত অবাক হওয়ার কি আছে? আপনি আমাকে এত উপহার দিয়েছেন, তাই আমিও আপনাকে ছোট্ট একটা উপহার দিয়েছি, ব্যাস এটুকুই। রাবির কিছু একটা বলতে চাইছিল, মেহুল সেটা না শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। সে জানে এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে রাবির তাকে লজ্জা দিতে দিতে মেরেই ফেলবে। ঘড়িতে ঠিক 12টা বাজছে। রিতা তখন থেকে খাবার টেবিলে বসে আছে। যদিও সে যা করছে সব তার ইচ্ছের বিরুদ্ধে, শুধু খালা তাকে দিয়ে জোর করিয়ে এসব করাচ্ছেন। তবে বুফে থাকতে থাকতে বর্তমানে তা ভীষণ খিদে পেয়েছে। কিন্তু খালা বলেছেন সাদরাজ আসলে তার সঙ্গে একসাথে খাওয়ার জন্য। এদিকে আবার তার ঘুমও পাচ্ছে খুব। রিতা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, 12টার উপর বাজে, এখনো লোকটা আসছে না কেন? খালা বলে নিজেও গিয়ে ঘুমিয়ে পড়েছেন। সেও এবার বিরক্ত হয়, আর অপেক্ষা করতে পারবে না। রিতা খাবার বেড়ে খেতে আরম্ভ করে। তার খাবার খাওয়াও শেষ হয়ে যায়। 12টা 30 বাজে। সাদরাজের আসার এখনো কোনো নামগন্ধ নেই। রিতা তখন আর বসে না থেকে সব খাবার ঘরে রেখে তার শোয়ার রুমে চলে যায়। ভাবে শুয়ে শুয়ে আরেকটু অপেক্ষা করবে, কিন্তু সে শুতে শুতে প্রচন্ড ঘুমে চোখ ভরে আসে তার কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও পড়ে। হঠাৎ টের পায় সে নিঃশ্বাস ফেলতে পারছে না, কিছু একটা ঝাপটে জড়িয়ে ধরে আছে তাকে। তার অস্বস্তি হচ্ছে। সে চোখ মেলে তাকায়, রুমটা অন্ধকার। সে ভালোভাবে খেয়াল করতে দেখলো সাদরাজ তার বুকের উপর মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। রিতা যে একটু নড়বে সেই সুযোগও নেই। সে সাদরাজকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাকে এক চুল নড়ানোর শক্তিও তার গায়ে নেই।
পরে সে বিরক্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়ে। দরজার ঠকঠক শব্দে মেহুলের ঘুম ভাঙে। উঠে বসে ঘড়িতে দেখে 7টা বাজে। এত সকালে কে এলো? সে বড় একটা হাই তুলে চোখ মুখ কুচলে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। গিয়ে দেখে দুটো মেয়ে দাঁড়ানো। মেয়ে দুটো তাকে দেখে সালাম দেয়। মেহুল তাদের চিনতে পারে না। তখন পেছন থেকে তার শাশুড়ি এসে বলেন, ওরা পার্লার থেকে এসেছে তোমাকে সাজাতে। মেহুল বলে, ও আচ্ছা, আপনারা ভেতরে এসে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। সকাল 10টা বাজে। মেহুলের সাজ প্রায় শেষের দিকে। মেহুল ভাবছে এত সকালে সেজে তার কি লাভ। অনুষ্ঠান তো শুরু হবে আরো 2 ঘন্টা পর। এই 2 ঘন্টা তাকে এভাবে পুতুল সেজে বসে থাকতে হবে। এইদিকে আবার তার প্রচন্ড খিদেও পেয়েছে। কেউ তাকে একটু খাবারও এনে দিচ্ছে না। রাবিরও যে সকাল থেকে কোথায় কে জানে। একটা পার্লারের মেয়ে তখন বলল, ম্যাম, লিপস্টিকটা দেওয়ার আগে আপনি কিছু খেয়ে নিন, পরে না হয় অসুবিধা হবে। মেহুল তখন ভাবছে সে এখন খাবারের জন্য কাকে ডাকবে। পরে ভাবতে ভাবতেই দেখে যে তার শাশুড়ি মা খাবার নিয়ে এসেছেন। তিনি এসে বলেন, নিচে পরিচিত পরিজনরা অনেকেই চলে এসেছে, তো তাই ওনাদের নাস্তা পানির ব্যবস্থা করতে গিয়ে তোমার জন্য নাস্তা আনতে লেট হয়ে গিয়েছে। মেহুল মৃদু হেসে বলে। সমস্যা নেই মা। মেহুল বিছানায় বসে। শাশুড়ি মা খাবারের প্লেটটা তার সামনে রাখেন। মেহুল হাতটা খাবারের কাছে নিতেই তিনি দেখে বলেন, আরে তোমার হাত নষ্ট হবে, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। পরে তিনি খুব যত্ন করে মেহুলকে খাইয়ে দেন। খাওয়ানো শেষ করে পানি খাইয়ে মুখ মুছে দিয়ে তিনি চলে যান। মেহুল মনে মনে খুব শান্তি পায়। মায়ের পর প্রথম মুনার হাতে খেয়েই সে এত তৃপ্তি পেয়েছে। মেহুল সেন্টারে গিয়ে দেখে পুরো সেন্টার মানুষে গিজগিজ করছে। এত মানুষ। মেহুলের যেন ভীষণ অস্বস্তি হচ্ছে। কিন্তু সেই অস্বস্তি মুহূর্তে ফুস হয়ে যায় যখন সে রাবিরকে তার দিকে এগিয়ে আসতে দেখে। রাবির তার শাড়ির সাথে ম্যাচিং করে একটা কালো রঙের পাঞ্জাবি পরেছেন। সাদা রঙের পর আবার এই কালো রঙেও মারাত্মক লাগছে তাকে। সে এসে মেহুলের হাত ধরে তাকে নিয়ে স্টেজে যায়। অনেক মানুষের ভিড়ে মেহুল তার পরিচিত মুখগুলোকে খুঁজছে। তার পরিবারের মানুষরা এখনো আসেনি। আর রীতা, সেও কেন এখনো আসছে না কে জানে। একে একে সব মেহমান চলে আসেন। সবাই মেহুল আর রাবিরের সাথে ছবি তুলছেন। মেহুলের মা বাবা সহ আরো কিছু আত্মীয় স্বজন এসেছেন। কিন্তু রীতা এখনো আসছে না। মেহুল চিন্তায় পড়ে, রীতার সাথে কি আজকেও তার কথা হবে না? সবাই মেহুল আর রাবিরকে খাবার টেবিলে বসতে বলছে, কিন্তু মেহুল এখনই বসতে চাইছে না। সে রাবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করে, সাজ্জাদ আহমেদ কি রিতাকে নিয়ে আসবেন না? আসবে। আমি যখন বলেছি তখন ও অবশ্যই আসবে। আর সত্যিই তাই হয়। সাদরাজ রীতাকে নিয়ে সেখানে হাজির হয়। রীতাকে দেখে মেহুল উঠে দাঁড়ায়। সাদরাজ তার ওয়াইফকে সবটুকু দিয়ে সাজিয়ে এনেছে। আর সত্যি রীতাকেও কোনো অংশে মেহুলের চেয়ে কম সুন্দর লাগছে না। রীতা এসে মেহুলকে জড়িয়ে ধরে। এগুলো জড়িয়ে ধরে তাকে। সাদরাজ এগিয়ে এসে রাবিরের দিকে হাত বাড়িয়ে দেয়। রাবিরও তখন বাঁকা হেসে তার সাথে করমর্দন করে। রাবির বলে, তোমাদের দেখে খুশি হয়েছি। তুমি বলেছো আর না এসে পারা যায়? হ্যাঁ জানি, আমার কথা তুমি কোনো সময়ই ফেলতে পারো না। বুঝতে হবে, আমার একমাত্র প্রিয় শত্রু, তার কথা আমি কিভাবে ফেলি বলো? সাদরাজ তখন রীতার দিকে চেয়ে বলে, রিতা, চলো আমরা ওদের সাথে একটা ছবি তুলে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখি। তারা 4 জন ছবি তুলে। সাদরাজকে এখানে দেখে রাবিরের দলের লোকেরা খুব অবাক হয়। অনেকে আবার তার বউকে দেখেও খুব অবাক হচ্ছে। আর সবার আগ্রহ কমাতে রাবির তখন একটা মাইক নিয়ে সবার সামনে বলে, উপস্থিত সবাইকে আমি আরেকটা সুখবর দিতে চাই। এই যে আমার পাশে দাঁড়ান সাদরাজ আহমেদ, আমার সব থেকে বড় কম্পিটিটর, কিন্তু বর্তমানে আমার খুব কাছের একজন আত্মীয় হয়ে উঠেছে, কারণ সে আমার ওয়াইফের একমাত্র বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে। আর তাই আপনারা সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা জানাবেন, যেন আমাদের মতো ওরাও খুব সুখী দম্পতি হয়ে উঠতে পারে, তাই না? সাদরাজের দিকে চেয়ে সাদরাজ হেসে বলে, অবশ্যই। রাবির পরে মাইক রেখে বলে, সাংবাদিক এসেছে, যাও ওদের মুখোমুখি হও। সাদরাজ বলে, ওদের মুখোমুখি হওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। রিতা, চলো। সাদরাজ রীতাকে নিয়ে সাংবাদিকদের কাছে যায়। তাদের নানান প্রশ্নের সে এক এক করে জবাব দিতে থাকে। রীতার এসব ভালো লাগছে না। তার তো মেহুলের সাথে কথা বলা জরুরি। সে মেহুলের দিকে তাকায়। মেহুল তাকে ইশারা দিয়ে সেখান থেকে চলে আসতে বলে। কিন্তু রীতা ভাবছে এখান থেকে সে কিভাবে যাবে। সাদরাজ তো তাকে যেতে দেবে না। তাও সে একবার ট্রাই করলো। সাদরাজের দিকে চেয়ে হেসে বলল,
সাদরাজ, তুমি ওনাদের সাথে কথা বলো, আমি একটু মেহুলের সাথে কিছু সিঙ্গেল পিক তুলে আসি। এই বলে সে আর না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে সরে আসে। সাদরাজ তাকে তখন আর আটকাতে পারে না। সাংবাদিকরা তাকে এমনভাবে ধরে রেখেছে যে চাইলেও সেখান থেকে এখন বেরোতে পারবে না। রীতা মিহুলের কাছে ছুটে আসে। মিহুল তার হাত ধরে রাবিরের দিকে চেয়েই বলে, আমরা ওই দিকে যাচ্ছি, আপনি সাদরাজকে সামলে নিয়েন। আচ্ছা, যান। রীতাকে নিয়ে মিহুল দ্রুত একটা ফাঁকা রুমে যায়। রুমে গিয়ে দরজা আটকে দেয় সে। রীতার দিকে চেয়ে বলে, দোস্ত, দ্রুত আমাকে সবকিছু বল, কেন তুই সাদরাজকে বিয়ে করেছিস? উনি তোকে কি জন্য বিয়ে করেছে? সব বল আমায়। রীতা ঢোক গিলে বলে, উনি আমায় কেন বিয়ে করেছেন জানি না, তবে আমি ওনাকে বিয়ে করেছি সিয়ামকে বাঁচাতে। সেদিন পার্লারে একটা নাম্বার থেকে কল আসে, বলে যে আমি যদি এক্ষুনি তাদের বলা অ্যাড্রেসে না যাই, ওরা নাকি সিয়ামকে মেরে ফেলবে। ওরা সিয়ামের হাত পা বাঁধা একটা ভিডিও পাঠায়, আর সেটা দেখে আমি ভয়ে দ্রুত সেখানে চলে যাই।